ওকে, আমরা এখন লাইভে মনে হয় চলে গেছি। চেক করেন। ঠিক আছে না? আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করি। Okay. So today we will discuss about the anxiety disorder. Okay. Not yesterday, in the last session we discussed about major depressive disorders and depressive disorders, and today we are going to discuss on anxiety disorders. So welcome to all our today's session. And okay, this is about anxiety disorders, what we are going to discuss now. So first of all, we should know what are the anxiety disorders. There are some anxiety disorders. Number one is separation anxiety disorder, especially happens to the children, and then selective mutism, specific phobia, and social anxiety disorder or social phobia, panic disorder, agoraphobia, and generalized anxiety disorder. So এগুলো কয়েকটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে আসলে একটা ব্রড হেডলাইন, এই ব্রড হেডিং এর নিচে এই ডিজিজগুলো বা ডিসঅর্ডারগুলো চলে আসে। So if we talk about the perspective of Bangladesh, so what we can see, we had a survey that was a national survey, national mental health survey that was conducted in 2018 and 2019, and in that survey the overall population of Bangladesh suffering from anxiety disorder, we found that the percentage was 4.5. 4.5 আসলে দেখতে মনে হচ্ছে যে খুব অল্প সংখ্যক মানুষই অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, বাট আসলে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে আমাদের 160 মিলিয়ন পিপল, দ্যাট ইজ 16 কোটি মানুষ আমাদের দেশে রয়েছে, তাহলে এই 4.5% মানে কিন্তু মোটামুটি প্রায় 72 লাখ। অর্থাৎ যদি আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে চিন্তা করি, কথা বলি, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 72 লাখ মানুষ আছে যারা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। So this is quite a big number actually. So what are the common symptoms of anxiety disorder? আমরা এই যে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের নাম দেখলাম, এগুলো এক একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিছু কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিছু সিমটম রয়েছে বা ফিচার রয়েছে, কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো কিছু কমন সিমটম রয়েছে সবগুলোর। The first common symptom is fear. অ্যাংজাইটিতে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, and this fear is an emotional response to real or perceived imminent threat. একটা থ্রেট সে ফিল করবে, যে ভয়টা পাবে তার কাছে মনে হবে যে কোনো একটা ক্ষতির আশঙ্কা রয়েছে, একটা ভয় রয়েছে, এবং এই যে ভয়টা, এই যে ক্ষতির আশঙ্কাটা, ইট মে বি রিয়াল অর মে বি পারসিভড বাই দ্য পারসন, অ্যাকচুয়ালি নট রিয়াল। অর্থাৎ মনে করো যে আমি বাইরে কোথাও যেতে ভয় পাই। কেন? বাইরে যেতে আমার খুব বুক ধড়ফড় করে, আমার খুব ভয় লাগে। এখন বাইরে যেতে আমার ভয় লাগে কারণ হচ্ছে গিয়ে ওইখানে বাইরে অনেক মানুষ আছে, তারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারে, তারা আমাকে মারতে পারে, তারা আমার প্রতি হয়তো বা কোনো কারণে রাগান্বিত, যে কারণে আমার ভয় লাগে। তো এটি আসলে সত্যিও হতে পারে, আবার এমনও হতে পারে যে না, আসলে এরকম কোনো পরিস্থিতি নেই, কিন্তু দ্য পারসন ইজ পারসিভিং দ্যাট ফিয়ার। পারসনের নিজের মনে হচ্ছে যে আমি এই ধরনের একটা ফিয়ার আমি বোধ করছি, আমার ভয় লাগছে। এটিও অ্যাকচুয়ালি হতে পারে। তো ইট মে বি পারসিভড অর ইট মে বি রিয়াল অ্যান্ড ইমিনেন্ট থ্রেট, মানে যেটা এখনো হয় নাই বাট আমি আশা করছি যে হবে, এই ধরনের একটা থ্রেট সে সবসময় ফিল করবে। অ্যান্ড দ্য ফিয়ার ইজ এক্সেসিভ ইন নেচার, অসম্ভব বেশি রকমের ভয় হবে, মানে অল্প স্বল্প ভয় না, আমার প্রচন্ড রকমের ভয় লাগবে,
হ্যাঁ, আমার কাছে মনে হবে যে আমি এখনই বোধহয় শেষ হয়ে যাবো, আমার এখনই বোধহয় অনেক বড় কোনো সমস্যা হয়ে যাবে, এ ধরনের একটা ভয় লাগবে। and then that is inappropriate with the situation। এই যে ভয়টা হবে, এই যে ভয়ের যে পরিমাণটা, এটা পরিমাণে এত বেশি হবে যে আসলে খুব এই ধরনের একটা সামান্য পরিস্থিতিতে বা এই যে ধরনের পরিস্থিতির সে ভয় করছে, এই ধরনের একটা পরিস্থিতিতে তার কিন্তু এত ভয় হওয়ার কথা নয়। সো ইট ইজ inappropriate with the situation and the fear is associated with autonomic surge। আমরা জানি যে অটোনমিক সার্জ হলে আমাদের কি হবে, হ্যাঁ, আমাদের অ্যাড্রেনালিন হ্রাস হবে, আমাদের হার্ট রেট বেড়ে যাবে, আমরা পরে আলোচনা করবো কি কি সিমটম হবে। তো এই যে একটা অটোনমিক সার্জ হবে, অর্থাৎ অটোনমিক যে রেসপন্স আমরা যেটা ফিজিওলজিতে পড়েছিলাম যে আমার ফ্লাইট অ্যান্ড ফাইট যে রেসপন্স তৈরি হবে, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে উইদাউট এনি রিয়াল থ্রেট। আমি শুধুমাত্র পারসিভ করার কারণে আমার এই ধরনের একটা রেসপন্স তৈরি হবে। সো ফিয়ার ইজ দ্য নাম্বার ওয়ান কমন সিমটমস ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার। নাম্বার টু ইজ অ্যাংজাইটি। অ্যাংজাইটি ডিসঅর্ডারে অবশ্যই অ্যাংজাইটি থাকবে, অ্যান্ড দিস অ্যাংজাইটি ইজ দ্য অ্যান্টিসিপেশন অফ ফিউচার থ্রেট। মানে আমি এখন ভয় পাচ্ছি কোনো একটা সিচুয়েশনে, সেটা তো আছেই, আমি ভবিষ্যতেও বা পরবর্তীতেও আমার এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে, পরবর্তীতেও আমি এই ধরনের কোনো বিপদে পড়তে পারি, বা এখন আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু পরেই একটা বড় বিপদের মধ্যে পড়ে যাব। এই যে একটা অ্যান্টিসিপেশন অফ ফিউচার থ্রেট, এটা এইটা নিয়ে একটা অ্যাংজাইটি তৈরি হবে, and associated with the muscle tension and vigilance in preparation for future danger and avoidant behaviors। কথাটার মানে হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ মাসল টেনশন। তা বোঝানোর কিছু নেই যে যখনই আমার এই ধরনের অ্যাংজাইটি হবে, আমার মাসল টেনশন বেড়ে যাবে, খুব স্টিফ হয়ে যাবে। যেমন দেখো আমরা অনেক সময় যেটা হয় যে পরীক্ষার হলে গেলে বা পরীক্ষার ভাইবা বোর্ডে গেলে, ভাইবা বোর্ডে যখন কাউকে বসতে বলা হয়, সে দেখা যায় একদম খুব সোজা হয়ে শক্ত হয়ে বসে আছে। অনেক সময় টিচাররা বুঝতে পারেন, তারা কিন্তু বলে যে তুমি একটু রিল্যাক্স হয়ে বসো, তুমি একটু আরাম করে বসো, অর্থাৎ তাদের মাসল টেনশনটা বেড়ে যাবে, খুব স্টিফনেস তৈরি হবে, একটা 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 মনে হচ্ছে একটা রিজিড একটা অবস্থান তার ভিতরে চলে আসবে, এরকম হতে পারে। অ্যান্ড দ্য ভিজিলেন্স ইন প্রিপারেশন ফর ফিউচার ডেঞ্জার। এবং মানে এই যে আমি আমি যে অ্যান্টিসিপেট করছি যে আমার খুব রিসেন্টলি আমার একটা বিপদ হতে পারে, বা আমি এখনই একটা বিপদের মধ্যে পড়তে পারি, এই বিপদ থেকে আমি যেন বাঁচতে পারি, আমি যেন দৌড়ে পালিয়ে যেতে পারি, এই বিপদ থেকে যেন আমি নিজেকে রক্ষা করতে পারি, এই জন্য আমি সবসময় একটা প্রিপেয়ার্ডনেস আমার ভিতরে সবসময় কাজ করবে। অ্যান্ড অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার। অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার কথাটার মানে হচ্ছে যে সিচুয়েশনটার থেকে আমি এরকম থ্রেট পারসিভ করছি, আমার কাছে মনে হচ্ছে যে এখন ঘরের বাইরে গেলেই আমি বিপদে পড়বো, আমার কাছে মনে হচ্ছে যে আমি ছাদে উঠলেই নিচে পড়ে যাব, আমার কাছে মনে হচ্ছে যে আমি বাসে উঠলেই অ্যাক্সিডেন্ট করবো। সো আমি কি করব, আমি এই পরিস্থিতিগুলোতে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। আমার যদি ভয় লাগে যে আমি গাড়িতে উঠলে আমি অ্যাক্সিডেন্ট করবো, তাহলে আমি গাড়িতে উঠতে চাবো না সহজে। আমার যদি মনে হয় যে না আমি ছাদে উঠলে আমি নিচে পড়ে যাব, তাহলে দেখা যাবে যে না আমি ছাদে উঠতে আমার ইচ্ছা করছে না। হ্যাঁ, এ ধরনের একটা মানে অ্যাভয়েডেন্ট একটা বিহেভিয়ার সবসময় কাজ করবে। অ্যান্ড থার্ড যে সিমটমটা থাকে, সেটি আমরা অলরেডি আলোচনা করলাম যে অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার। এবং এই অ্যাভয়েডেন্ট বিহেভিয়ারটা একটা থাকবে, এটি আসলে পারভাসিভ হবে। পারভাসিভ কথাটার মানে হচ্ছে যে সব সময়ই আমার এই জিনিসটা নিয়ে ভয় কাজ করবে। এমন না যে ধরো যে কারো হাইটে ফোবিয়া আছে, সে ছাদে উঠতে ভয় পায়, এখন ছাদে উঠলেই তার কাছে মনে হয় যে আমি ছাদ থেকে পড়ে যেতে পারি, সো আমি ছাদে উঠবো না। এটা এমন না যে আজকে সে ভয় পেয়ে ছাদে উঠলো না, কিন্তু আগামীকাল আবার সে ঠিকই ছাদে উঠতে পারছে, এরকম বিষয় হবে না। সে একটা পারভাসিভনেস, মানে মানে একটা লং টাইম ধরে তার মনের ভিতরে সবসময় এই ভয়টাই কাজ করবে যে আমি ছাদে যাব না, আমি ছাদে গেলে আমি পড়ে যাব, বা হাইটে উঠলেই আমি পড়ে যাব। এই ধরনের একটা পারভাসিভনেস তার বিহেভিয়ারের ভিতরে সবসময় কাজ করবে। এখানে যে কথাটি, সেটা হচ্ছে আমরা যে অনেকগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর নাম দেখলাম, এখানে যে কথাটি সেটি বলা হয়েছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারস ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন দ্য টাইপ অফ অবজেক্টস অর সিচুয়েশন দ্যাট ইনডিউস ফিয়ার, অ্যাংজাইটি অ্যান্ড অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো, এগুলো একটা থেকে আরেকটা আলাদা। যেমন আমরা একটু আগে দেখলাম যে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সিলেক্টিভ মিউটিজম, তারপরে আমরা দেখলাম যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এগুলো আসলে কমন সিমটম গুলো একই, বাট একটা থেকে আরেকটা ডিফারেন্স হয় হলো যে কোন স্পেসিফিক সিচুয়েশন বা কোন স্পেসিফিক অবজেক্ট দিয়ে তার ভিতরে এই অ্যাংজাইটির সিমটমটা তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা এই ভাগগুলো করে ফেলি। আমরা একটু পরে দেখছি আবার। যেমন প্রথম যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আমরা দেখেছি সেটি হচ্ছে সিলেক্টিভ মিউটিজম। হ্যাঁ, তো
তো সিলেক্টিভ মিউটিজমে কি থাকে? সিলেক্টিভ মিউটিজমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা consistent failure to speak in social situation in which there is an expectation to speak. অর্থাৎ consistent failure to speak মানে সব সময়ই সে এমন একটা সময় গিয়ে সে কথা বলতে পারে না যে সময়টাই তার কাছে সবাই আশা করে যে সে কথা বলবে। হ্যাঁ? যেমন ধরো যে আমি এখানে এক্সাম্পল দিয়েছে, আচ্ছা আমার এক্সাম্পল পরে দিই। যেমন এখানে এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে যেমন স্কুল। অনেক সময় বাচ্চাদের গার্জিয়ানরা আমাদের কাছে আসে যে আমার ছেলে তো সবই ভালো, লেখাপড়ায় খুব ভালো, কিন্তু সে স্কুলে গেলে কথা বলে না। কেন স্কুলে গেলে কথা বলে না? বাচ্চাকে জিজ্ঞেস করলে তখন দেখা যায় যে অ্যান্সার দেয় যে আমি আসলে স্কুলে গেলে আমার কি হয়, আমি কারো সামনে কথা বলতে পারি না। এরকম একটা সে অবস্থা তৈরি করে। তারপরে যেমন ধরো যে পরীক্ষার হলে গিয়ে, হ্যাঁ, বা পরীক্ষার কোনো একটা স্ট্রেসে পড়লে দেখা যাবে যে সে কথা বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? কারণ ওই সময়টা, অন্য সময় কিন্তু সে কথা বলে। যেমন যে বাচ্চাটা স্কুলে কথা বলবে না, সে বাচ্চাটা কিন্তু অন্য সময় ঠিকই কথা বলছে, কিন্তু ওই সময়টাই সে কথা বলতে পারছে না। হ্যাঁ? যে তার কাছে মনে হচ্ছে যে স্কুল ছাড়া গার্জেনরা অনেক সময় মনে করে যে আমার বাচ্চা বোধহয় এটা দুষ্টমি করছে, বা সে স্কুলে যেতে চাচ্ছে না, বা সে পড়ালেখায় মনোযোগী না, এই কারণে হয়তো বা সে কথা বলতে চাচ্ছে না। কিন্তু আসলে কিন্তু বিষয়টা সেরকম না। সে কথা বলে না কারণ ওই স্পেসিফিক সিচুয়েশনে গেলে তার মুখ থেকে আর কথা বেরোবে না। যেমন আমার ক্ষেত্রে যদি এখন বলি যে আমি অন্য সবসময় অনেক কথা বলি, কিন্তু যখনই আমি ক্লাস নিতে আসি তখনই আমি কথা বলতে পারি না। তো তাহলে অ্যাজ এ টিচার আমি কিন্তু পারফর্ম করতে পারবো না। আমার প্রফেশনালি কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো না। আমার প্রফেশনাল ডিউটি আমি পালন করতে পারবো না। বা যে স্টুডেন্টটা স্কুলে গেলে কথা বলতে পারে না, অন্য সময় কথা বলে, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তার কিন্তু পারফরম্যান্স হ্যাম্পার হবে। তো যখনই আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, যখনই কোনো একটা মানসিক সমস্যার কারণে আমার প্রফেশনাল, অকুপেশনাল বা হচ্ছে গিয়ে পার্সোনাল লাইফে কোনো কিছু ইম্পেয়ারমেন্ট তৈরি হবে, তখনই কিন্তু সেটি ডিসঅর্ডার। তো এই ধরনের একটা পরিস্থিতিতে যখন কথা বলতে পারবে না, তখন সেটা একটা ডিসঅর্ডার। এটাকে আমরা বলছি সিলেক্টিভ মিউটিজম। যে কথাটি বললাম যে ইন্ডিভিজুয়াল ক্যান স্পিক ইন আদার সিচুয়েশন, অন্য সিচুয়েশনে সে একেবারে কোয়াইট পারফেক্ট, একদম স্বাভাবিকভাবেই কথা বলবে। তো এটা হচ্ছে সিলেক্টিভ মিউটিজম। Another C, another anxiety disorder is specific phobia. That is, the individuals are fearful or anxious about or avoidant of specific objects or situation. অর্থাৎ যে কথাটি আমরা বললাম যে একটা স্পেসিফিক সিচুয়েশন বা একটা স্পেসিফিক কোনো অবজেক্ট নিয়ে যে পার্সনের ভিতরে ভয় কাজ করবে। যে কোনো একটা স্পেসিফিক কি রকম হতে পারে? এটা অসংখ্য রকমের হতে পারে। যেমন জুওফোবিয়া, ফিয়ার অফ অ্যানিম্যাল। অনেকে আছে কুকুর ভয় পায়, অনেকে আছে বিড়াল দেখলেই ভয় পায়, হ্যাঁ, অনেকে আছে ভয় পায়, অনেকে আছে তেলাপোকা দেখলে ভয় পায়। এখন কথা হলো যে ভয় তো পাই, বাট এটাকে কেন আমরা ডিসঅর্ডার বলছি? হ্যাঁ, ডিসঅর্ডার আমি তখনই বলবো যে যখন ভয়টা মাত্রাতিরিক্ত হবে, যেটা আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলেছিলাম, যে ফিয়ার ইজ এক্সেসিভ হবে অ্যান্ড দ্য ফিয়ার ইজ হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য সিচুয়েশন। অর্থাৎ কুকুর দেখলে সে ভয় পায়, কুকুর দেখলে অনেকেই ভয় পায়, কুকুর কামড় দিতে পারে বা কুকুর আঁচড় দিতে পারে। কিন্তু ভয়টা এখন এত বেশি মাত্রায় যে রাস্তায় কুকুর আছে, এজন্য আমি ঘর থেকে বেরোচ্ছি না, আমি অফিসে যাচ্ছি না, আমি স্কুলে যাচ্ছি না। বা রাস্তায় কুকুর আছে, এজন্য আমি একা একা ঘর থেকে বেরোতে পারি না, আমার সাথে সবসময় আরেকজন মানুষ নিয়ে যেতে হয়। এই পর্যায়ে যদি চলে যায় ভয়টা, যে ভয়টা আমার স্বাভাবিক লাইফকে হ্যাম্পার করছে, তখন কিন্তু এটা ডেফিনেটলি একটা ফোবিয়া। এবং যেহেতু এটা একটা স্পেসিফিক অবজেক্ট নিয়ে ফোবিয়া, সো এটা একটা স্পেসিফিক ফোবিয়া, এবং যেহেতু এটা একটা অ্যানিম্যাল নিয়ে ফোবিয়া, এজন্য আমরা এটাকে বলছি জুওফোবিয়া। সিমিলারলি অ্যাক্রোফোবিয়া, যেটা একটু আগে বললাম, দ্য ফিয়ার অফ হাইট। অনেকে আছে উঁচু জায়গা থেকে উঠলেই ভয় পায়, অনেক উঁচুতে উঠলেই তার হচ্ছে হাত পা কাঁপে, ঘাম হয়, বুক ধড়ফড় করে, এ ধরনের অনেক সমস্যা ভয় পায়। একেবারে সে ভয়ের কারণে উঁচু জায়গায় সে উঠতেই চায় না। এখন যদি ভয়টা অনেক বেশি মাত্রায় হয়, অনেক খুব ইরেশনাল একটা ফিয়ার হয়, অ্যাংজাইটি হয়, যে আমার কালকে অফিসে যেতে হবে বা আমার কালকে কলেজে যেতে হবে, আমার কলেজের আমার ক্লাসরুম 12 তলায়, আমি 12 তলায় কিভাবে উঠবো, এই অ্যাংজাইটি নিয়ে আমি আজকে সারাদিন ব্যস্ত। যদি এই পর্যায়ে কারো এই ভয়টা চলে যায়, তখন সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। আরেকটা খুব কমন, সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। প্রায় মানুষজন আসে আমাদের কাছে যে আমি যে কোনো বন্ধ জায়গায় থাকতে ভয় পাই। এখন বন্ধ জায়গায় থাকতে ভয় পাওয়ার কারণে আমি লিফটে উঠতে পারি না। আমার ঘরের দরজা কেউ বন্ধ করে দিলেই আমার খুব অশান্তি শুরু হয়ে যায়। আমি একেবারে মনে হচ্ছে আমি এখনই মরে যাবো। আমি আর কখনোই ঘর থেকে বের হতে পারবো না। হুম? কিংবা বাসার ভেতরে আছে একা, আমি বাসার ভিতরে থাকতে পারি না। বাসায় একা থাকলে যদি বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দেয়, তাহলে মনে হচ্ছে যে আমি এখনই মরে যাবো। আমি এই ঘরের ভিতরে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবো। এই ধরনের অ্যাংজাইটি তৈরি হতে পারে।
সিমিলারলি হিমোফোবিয়া, হ্যাঁ, ফিয়ার অফ ব্লাড। অনেকে আছে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। এই রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে যায়, এই কারণে সে মেডিকেলে পড়তে পারছে না। এইটা রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এই কারণে সে তার একটা ভালো কোনো একটা সিরিয়াস অসুখের জন্য ইনভেস্টিগেশন করা দরকার, সেই ইনভেস্টিগেশন সে করতে পারছে না। বা রক্ত দেখলে ভয় পায়, এই কারণে তার পরিবারের কোনো একজন মানুষ অসুস্থ, তার সেবা যত্ন করা দরকার, সেটা সে করতে পারছে না। এরকম যখন হবে তখন আমরা এটাকে বলছি হিমোফোবিয়া বা ফিয়ার অফ ব্লাড। আরেকটা খুব কমন আমরা মেডিকেলে প্রায়ই দেখি, সেটি হচ্ছে ট্রিপানোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ইনজেকশন। হ্যাঁ, অনেক মানুষই আছে যে ভাই যত যাই করো, তুমি আমার হাত কেটে নাও, পা কেটে নাও, পেট কেটে ফেলো, মাথা কেটে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ইনজেকশন দিও। সেই ইনজেকশনের সূচ দেখলেই সে ভয় পাবে। এটা হচ্ছে ট্রিপানোফোবিয়া। আমি এখানে জাস্ট এই কয়েকটা নামই এখানে দিয়েছি, বাট এরকম তোমরা যদি গুগলে সার্চ করো যে স্পেসিফিক ফোবিয়াস লিখে যদি গুগলে সার্চ দাও, দেখবে এরকম অসংখ্য শত শত এরকম ফোবিয়ার নাম পাবা, যে স্পেসিফিক অবজেক্ট নিয়ে এরকম মানুষের ফোবিয়া কাজ করে। Then the anxiety disorder which we are going to discuss is social anxiety disorder. এটাকে আমরা আরেকভাবে বলি social phobia। হ্যাঁ, কি হয়? The individual is fearful or anxious about or avoidant of social interactions or situations that involve the possibility of being scrutinized। অর্থাৎ সোসাইটিতে মিশতে হলে আমাদেরকে, ধরো যে সমাজে মিশতে হলে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তো এই যে কথা বলতে যাওয়া, ধরো বা খুব অন্য সবকিছু বাদ দাও, আমার একেবারে নিজের প্রয়োজনে, আমার সংসারের প্রয়োজনে আমার বাজারে যেতে হবে, বাজারে গিয়ে দোকানদারের সাথে কথা বলতে হবে। তো এরকম আননোন পার্সনদের সাথে যখন আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আমাকে কথা বলতে হবে, সেই সময়টাতে আমার অসম্ভব ভয় কাজ করে এবং অসম্ভব অ্যাংজাইটি হবে। এত বেশি ভয় এবং অ্যাংজাইটি কাজ করে যে আমি সেইটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। সোশ্যাল কোনো ইন্টারাকশনে আমি যেতে চাই না। এই সোশ্যাল অ্যাংজাইটির কারণে দেখা যাবে সে কোনো বিয়ের দাওয়াতে যায় না, কোনো জন্মদিনের দাওয়াতে যায় না, হ্যাঁ, ক্লাসে কোনো পার্টি হবে সেখানে সে যাচ্ছে না, বা কোনো একটা ন্যাশনাল ডেতে কলেজে বা অফিসে কোনো একটা অনুষ্ঠান হবে সেখানে সে যেতে ভয় পাচ্ছে। এই ধরনের একটা সমস্যা তার তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন থেকে ভয় পায়। এবং সাধারণত কি হয় যে ইন দ্য সিচুয়েশন ইনভলভ অফ পসিবিলিটি অফ বিং স্ক্রুটিনাইজড, যে তার ভয়টা থাকে যে আমাকে সবসময় স্ক্রুটিনি করা হবে যেখানে। অর্থাৎ আমি যে ওই একটা পার্টিতে যাব, তো পার্টিতে গেলে আমি কি ধরনের ড্রেস পরে আছি, আমি মাথা কিভাবে চুল আঁচড়ালাম, আমি কি ধরনের শু পরলাম, এগুলো মানুষজন দেখবে। তো এটাকে আমি খুব ভয় পাই। আমার কাছে মনে হয় যে সবাই আমাকে খুব নেগেটিভলি নিবে। এই ভয়টা আবার এমনও হতে পারে যে আমাকে নেগেটিভলি নিতে পারে, বা আমি হয়তো ওই সিচুয়েশনের জন্য পারফেক্ট না। একটা অফিসের পার্টিতে যাব, আমি খুবই একটা আনস্মার্ট মানুষ, বা আমি আর কথা বলতে পারি না, আমি মানুষের সাথে মিশতে পারি না, আমি ওই পার্টিতে গেলে পার্টিটা নষ্ট হবে, লোকজন আমার উপরে বিরক্ত হবে। এই ধরনের একটা অ্যাভয়েডেন্ট একটা টেন্ডেন্সি তার ভিতরে সবসময় থাকবে এবং একটা ফিয়ার এবং অ্যাংজাইটি তার ভিতরে কাজ করবে। এই যে দেখো, দিস ইনক্লুডস দ্য সোশ্যাল ইন্টারাকশন সাচ এজ মিটিং উইথ আনফ্যামিলিয়ার পিপল। অর্থাৎ যে মানুষগুলোর সাথে সাধারণত মিশে না, বাসার মানুষের সাথে মিশতে কিন্তু তার কোনো সমস্যা হবে না, পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, তাদের সাথে ক্লোজ আত্মীয় স্বজনের সাথে মিশতে তার কোনো অসুবিধা নেই, বন্ধু বান্ধবের সাথে মিশতেও অসুবিধা নেই। কিন্তু একটু অপরিচিত, একটু দূরের মানুষ, বা খুব বেশি খাতির নাই, পরিচয় থাকলেও খুব বেশি ইন্টারাকশন তার সাথে কখনো হয়নি, এই ধরনের মানুষের সাথে মিশতে তার যথেষ্ট রকমের প্রবলেম হবে। and situation in which the individuals may be observed eating or drinking। এই যে যেটা বললাম যে বিয়ের অনুষ্ঠানে যাবে না কেন, কারণ বিয়ের অনুষ্ঠানে আমি খেতে বসলে আমার সাথে টেবিলে আরো 10 জন মানুষ খেতে বসবে, যে আমি কিভাবে খাচ্ছি সেটা সবাই দেখবে, আমি কিভাবে পানি খাচ্ছি সেটা সবাই দেখবে। এইগুলোতে আমার খুবই অ্যাংজাইটি হয়, আমার খুবই ভয় লাগে। and the situation in which the individual performs in front of others। অফিসের একটা যদি মিটিং হয়, মিটিং এর ভিতরে অনেকজন মানুষ আসবে, আমাকে যদি বলে যে তুমি 2 মিনিট কোনো কথা বলো, এখন অফিসের মিটিং এ 2 মিনিট কথা বলতেই দিতে পারে, বা কোনো একটা ওপিনিয়ন চাইতেই পাইতে পারে। এখন সেক্ষেত্রে আমার এই যে কথা বললে আমার একদম ভয় শুরু হয়ে যায়, আমার অ্যাংজাইটি শুরু হয়ে যায়। অফিসের মিটিং আমি না গেলেও পারছি না, এদিকে আমি এটাকে সইতেও পারছি না, আবার করতেও পারছি না, এই ধরনের একটা সিচুয়েশন সবসময় তৈরি হবে। এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আগোরাফোবিয়া। হ্যাঁ, আগোরাফোবিয়াটা, আগোরা আমরা একটা ওয়ার্ড, আগোরা মানে হচ্ছে জেনারেল, মানে সবকিছু। আগোরাফোবিয়া মানে, আগোরাফোবিয়াটা কেন নাম হলো? দ্য ইন্ডিভিজুয়ালস আর ফিয়ারফুল অ্যান্ড অ্যাংশাস অ্যাবাউট টু অর মোর অফ দ্য ফলোইং সিচুয়েশন। এই জন্য এটার নাম হচ্ছে আগোরা। মানে আগোরা মানে যেহেতু জেনারেল, এখানে যেমন স্পেসিফিক ফোবিয়াতে বা সোশ্যাল ফোবিয়াতে বা আদার যে ফোবিয়াগুলোতে আমরা দেখলাম যে একটা স্পেসিফিক সিচুয়েশনে গিয়ে
তার এই অ্যাংজাইটিটা ডেভেলপ করবে যে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে। কিন্তু আগোরাফোবিয়াতে যেটা হবে টু অর মোর, মানে এর স্পেকট্রামটা একটু ব্রড। আগোরাফোবিয়াতে অনেক কিছুর মধ্যেই তার এই অ্যাংজাইটি কাজ করতে পারে, যেমন ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, বাসে উঠতে গেলে আমি ভয় পাই। আবার ঠিক একই ভয় আমার খোলা জায়গার ভিতরেও থাকবে, কারণ বাস একটা বদ্ধ জায়গা যেখানে অনেক লোক বসে থাকে, সেখানেও আমার ভয় লাগে। আবার কোনো একটা ওপেন স্পেস, একটা খোলা মাঠের ভিতরে আমাকে ছেড়ে দিলেও আমার ভয় লাগে যে হ্যাঁ কি হবে এখন হয়। আবার এনক্লোজড স্পেস, মানে একটা বন্ধ জায়গার ভিতরে থাকতেও আমার ভয় লাগে। স্ট্যান্ডিং ইন লাইন অর বিং ইন ক্রাউড, যে আমরা অনেক সময় দেখা যায় যখন একটা বিল সাবমিট করতে গেলে, বা অনেক সময় আমরা বাসের জন্য কোনো একটা লাইনে দাঁড়াই, একটা কিউয়ে দাঁড়াই, এই কিউয়ে দাঁড়াইতে গেলেও দেখা যাবে যে আমার ভিতরে ভয় কাজ করছে। আবার কোনো একটা ক্রাউডের ভিতরে গেলে, যে বাজারে গেলে বাজারের ভিতরে যেতেও আমার ভয় লাগে, এরকম হয়। অ্যান্ড বিং আউটসাইড অফ দ্য হোম অ্যালোন ইন আদার সিচুয়েশন, অর্থাৎ ঘরের বাইরে একা যেতে আমার ভয় লাগছে। তাহলে দেখো যে এখানে কিন্তু অনেকগুলো সিচুয়েশন বলা হচ্ছে, এর ভিতরে যে কোনো দুইটা বা তার বেশি সিচুয়েশনে যদি আমার এরকম অ্যাংজাইটি হয়, তাহলে কিন্তু সিচুয়েশনটা একটু বেশি রকমেরই খারাপ, যে শুধুমাত্র একটা পরিস্থিতি না, বরং অনেকগুলো পরিস্থিতিতেই তার এরকম ভয় কাজ করে, অ্যাংজাইটি কাজ করে এবং অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার কাজ করবে। And the fear is due to the thought that escape might be difficult in any panic-like or embarrassing symptom. অর্থাৎ ভয়টা আমার এই জন্য হয় যে এই যে একটা পরিস্থিতিতে আমি পড়লাম, এই পরিস্থিতিতে পড়লে আমি বোধহয় আর বের হতে পারবো না, আমার মানে বুক ধরপড় শুরু হবে, প্যানিক লাইক সিমটম শুরু হবে। প্যানিকটা কি সেটা আমরা একটু পরে পড়ছি। তো বাসে উঠতে আমি কেন ভয় পাই? যদি বাসের ভিতরে আমার হঠাৎ করে এরকম শরীর খারাপ করে, বাসের ভিতরে হঠাৎ করে উঠে যদি আমার বুক ধরপড় করে, তখন আমি বাস থেকে কেমনে নামবো, আমি কেমনে বের হবো, মানুষ আমাকে কিভাবে সাহায্য করবে? বা বাসে উঠলে যদি আমার এরকম অনেকের আছে নশিয়া হয়, ভমিটিং হয়, এরকম যদি আমার হয়, তাহলে মানুষজনের মধ্যে আমি একটু লজ্জা পাবো। বাজারে গেলাম, বাজারে গিয়ে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, তাহলে একটা লজ্জাকর পরিস্থিতি তৈরি হবে। বা বাজারে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলে তখন আমাকে কে উঠাবে? এই ধরনের একটা ভয় তার ভিতরে সবসময় কাজ করবে। And these situations are often avoided and require the presence of a companion, যে কথাটি বলছিলাম যে এই ধরনের সিচুয়েশনকে সে সবসময় অ্যাভয়েড করবে। এখন একটা লোক যদি বাসেও না উঠতে পারে, খোলা জায়গায়ও থাকতে না পারে, বদ্ধ জায়গায়ও থাকতে না পারে, তাহলে সে থাকবে কোথায়? তার জন্য তো স্বাভাবিক জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে। এবং সবসময় তার একটা প্রেজেন্স অফ এ কম্পানিয়ন প্রয়োজন, যে একটা সবসময় আমার সাথে একজন লোক থাকতে হবে। আমি বাজারে গেলেও আমার সাথে একজন লোক নিয়ে যেতে হবে, আমি ঘরে থাকলেও আমার সাথে সবসময় একজন থাকতে হবে, আমি একা ঘরে থাকতে পারি না। আবার আমি কোনো একটা খোলা জায়গায় বসে একটু বাতাস খাবো, সেখানেও আমার সাথে একজন থাকতে হবে, কারোর সাথে ছাড়া আমি থাকতে পারি না। কারণ সবসময় তাকে সঙ্গ কে দেবে? এটা তো সাধারণভাবে অনেক সময় সম্ভব নাও হতে পারে। তো এই আগোরাফোবিয়াতে এই সমস্যাগুলো হয়। পরের যেটা, সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা ইউজুয়ালি বাচ্চাদের বেশি হয়, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। ডেভেলপমেন্টালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট and excessive fear or anxiety concerning separation from those to whom the individual is attached. বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় যে বাচ্চারা সবচেয়ে বেশি অ্যাটাচ থাকে কার কাছে? ইউজুয়ালি মার সাথে সবচেয়ে বেশি অ্যাটাচ থাকে। অনেক বাচ্চা আছে বাবার সাথেও অ্যাটাচমেন্ট থাকতে পারে। তো এই যে মার সাথে অ্যাটাচমেন্ট বা বাবার সাথে অ্যাটাচমেন্ট, বা অনেক বাচ্চা থাকে যার দাদির সাথে বেশি অ্যাটাচমেন্ট, অনেক বাচ্চা থাকে যার দাদার সাথে বেশি অ্যাটাচমেন্ট হতে পারে। তো যার সাথে বেশি অ্যাটাচমেন্ট, যেমন ধর হাজবেন্ডের অ্যাটাচমেন্ট হলো ওয়াইফের সাথে, ওয়াইফের অ্যাটাচমেন্ট হাজবেন্ডের সাথে, তার ভিতরে এই সবসময় একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং এক্সেসিভ ফিয়ার, যেটি যে ভয় কোনো যৌক্তিকতা নেই এবং ভয়টার পরিমাণে অনেক বেশি, কি যে সেপারেশন ফ্রম দ্য এই মানে সেপারেশন ফ্রম দ্য কন্ট্যাক্ট পারসন, অ্যাটাচড পারসন, যে আমি বোধহয় আমার মাকে হারিয়ে ফেলবো, বা আমার মা বোধহয় আমাকে রেখে চলে যাবে। বাচ্চাদের ভয় হয়। এই যে অনেক সময় আমরা দেখি যে অনেক মা কমপ্লেন করে যে আমি অফিসে যাওয়ার সময় আমাকে লুকিয়ে যেতে হয়। কেন? কারণ আমার বাচ্চা যদি কোনোভাবে টের পায় যে আমি অফিসে যাচ্ছি, তাহলে আর আমাকে ছাড়তে চাবে না, ধরে কান্নাকাটি করে। আমরা মনে করি যে বাচ্চা বোধহয় মাকে খুব ভালোবাসে। ডেফিনেটলি ভালোবাসা, কিন্তু এটা কিন্তু আসলে এই যে কান্নাকাটি করা, মাকে ধরে কান্নাকাটি করা, মাকে অফিস যেতে না দিতে চাওয়া, হ্যাঁ, বা মা একটু রান্না করে গেলে দৌড়া দৌড়ে মায়ের কিছু কিছু রান্না করে যাবে, সে একা করে থাকবে না, মায়ের সাথে থাকবে। এটা কিন্তু শুধুমাত্র ভালোবাসা না, এটা কিন্তু এক ধরনের অ্যাংজাইটি। এই সেপারেশন অ্যাংজাইটিও কিন্তু এক ধরনের প্রবলেম। আবার অনেকে আছে, অনেক বড় মানুষেরও হতে পারে, যেমন সে হয়তো বা তার ওয়াইফের সাথে বা তার হাজবেন্ডের সাথে অনেক বেশি অ্যাটাচ। অনেক মহিলা আসে যে আমার হাজবেন্ড অফিসে ট্যুরে কোথাও গেলেই আমি অশান্তিতে পড়ে যাই, আমি রাতে একা ঘুমাইতে পারি না, আমার মনে হয় সে বোধহয় আর ফিরবে না, বা সে বোধহয় দুর্ঘটনায় পড়ে গেল। ডেফিনেটলি আমরা চিন্তা করি যে বাহ, মহিলা খুব ভালো, যে হাজবেন্ডের প্রতি তার অনেক ভালোবাসা। হ্যাঁ, ডেফিনেটলি ভালোবাসা, বাট এই ভালোবাসাটা
তার এই ভয়টা যখন, এই ভালোবাসার এই ভয়টা যখন তার ভিতরে অনেক এক্সেসিভ হয়ে যাবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, তখন এটা কিন্তু সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার কিনা সেটা আমাকে দেখতে হবে। এই সেপারেশন অ্যাংজাইটি ও ডিসঅর্ডারের কারণে কি হতে পারে? রিফিউজাল টু গো অ্যাওয়ে ফ্রম হোম। আমি ঘর থেকে বাইরে যেতে চাই না, কারণ আমার অ্যাটাচ পারসন সবসময় ঘরে আছে। তো আমি ঘরের থেকে বাইরে যাব না, বা আমার অ্যাটাচ পারসন যে থাকবে তাকেও আমি ঘরের বাইরে যেতে দেব না। এখন বাচ্চা যদি বাবার সাথে অনেক বেশি অ্যাটাচ হয়, বাবার তো অফিসে যেতে হবে, সে বাবাকে অফিসে যেতে দিতে চাইবে না, এটা একটা সমস্যা। রিফিউজাল টু বি অ্যালোন, এই যে কথাটি বললাম যে বাচ্চাকে বসিয়ে রেখে মা রান্নাঘরে গেছে, বাচ্চা দেখা গেল যে সে ঘরের মধ্যে একা একা থাকবে না, মার পিছিয়ে পিছিয়ে রান্নাঘর পর্যন্ত চলে গেল। সে কখনোই একা থাকতে চাবে না, সবসময় তার অ্যাটাচ যে পার্সনটা থাকবে তাকে তার সবসময় সাথে রাখতে হবে। ক্যানট স্লিপ উইদাউট দ্য মেজর অ্যাটাচমেন্ট, এই যে কথাটি একটু আগে বলছিলাম যে ধরো বাচ্চাকে কোনো কারণে, আজকে যে আমরা যারা ডাক্তার মা আছে আমাদের, যে কোনো কারণে সে মার হয়তো বা নাইট ডিউটি করলো, এখন সে বাচ্চা রাতে মাকে ছাড়া ঘুমাইতে পারবে না, বা কোনো কারণে হাজবেন্ড অফিসের ট্যুরে বাইরে গেল, বা কোনো অফিসের কাজে বাইরে গেল, বা হাজবেন্ড ডক্টর, তার আজকে নাইট ডিউটি, এখন ওয়াইফের যদি এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে তাহলে দেখা যাবে সারা রাত তার ঘুম আসছে না, নাইট মেয়ার হতে পারে। যে একটা দুঃস্বপ্ন দেখতে পারি। কি ধরনের দুঃস্বপ্ন? যে আমার যার যে মেজর অ্যাটাচমেন্ট আমার যার সাথে, তো প্রাইমারি যে অ্যাটাচমেন্ট, যেমন আমি স্বপ্ন দেখলাম যে আমার মা বোধহয় আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি এটা দেখে আমি ঘুম থেকে জেগে উঠলাম, চিৎকার করে উঠলাম, বা আমার মা মারা গেছে, এই ধরনের স্বপ্ন দেখলাম, সারা রাত ঘুমালাম আর এই ধরনের আমি স্বপ্ন দেখলাম, আমার নাইট মেয়ার হলো, খুব ভীতিকর স্বপ্ন। আমি এই যে সেপারেশন ফ্রম দ্য মেজর অ্যাটাচমেন্ট নিয়ে আমার হতে থাকবে। আর কি হতে পারে? হেডেক হতে পারে, স্টোমাক হতে পারে, তারপরে নশিয়া হতে পারে, অ্যান্ড ভমিটিং হতে পারে। অনেক সময় আমরা, বাচ্চারা বলে যে স্কুলে গেলে আমার মাথা ব্যথা করে, হ্যাঁ, যে বাচ্চা মায়ের সাথে খুব অ্যাটাচ। অনেক বাচ্চাই আমরা দেখি যে মা বাচ্চাকে ক্লাসরুমে বসিয়ে রেখে মার বাইরে বারান্দায় বসে থাকতে হয়। এটা প্রথম 1 দিন 2 দিন 3 দিন হতে পারে, কিন্তু এটা যদি 1 মাসের বেশি হয়ে যায়, যে গত 1 মাসের বেশি সময় ধরে এই বাচ্চাকে কখনোই তার মা একা একা ক্লাসে বসতে দিতে পারছে না, একা একা ক্লাসে ছাড়তে পারছেন না, বাচ্চা কখনোই মাকে ছাড়া একা একা ক্লাসে থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার অবশ্যই আমাদের বলতে হবে। এবং বাচ্চা কমপ্লেন করবে যে ক্লাসে গেলেই আমার মাথা ব্যথা করে, আমার পেট ব্যথা করে, আমার স্টোমাক এক হয়, আমার পেট ব্যথা করছে, আমার নশিয়া হচ্ছে। হ্যাঁ, অনেক অনেক বাচ্চা বমি করেও ফেলতে পারে, আমার বমি বমি ভাব লাগে ক্লাসে গেলেই তোমাকে ছাড়া। আমরা চিন্তা করি যে সে হয়তো ক্লাসে যেতে চাচ্ছে না, পড়তে ভালো লাগছে না, এই কারণে বোধহয় সে এই ধরনের কথাবার্তা বলছে, পেট ব্যথা, মাথা ব্যথা। আসলে এগুলো তার কিছু হচ্ছে না, কিন্তু না, আসলে তার যদি এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তার ফিলিংস কিন্তু এরকম হতে পারে। তারপরে যে জিনিসটি, সেটি হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা আমরা খুব কমনলি ফেস করি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখন এই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিছু ফিজিক্যাল সিমটম থাকে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে কি কি ফিজিক্যাল সিমটম থাকবে? প্রথম কথা হচ্ছে রেস্টলেসনেস থাকবে, যে অস্থির লাগে, সব সময় আমার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে, মনে হচ্ছে যে কোথায় গেলে যে আমি শান্তি পাবো আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে একটা ট্রেন চলে যাচ্ছে, আমি ট্রেনের পেছনে পেছনে দৌড়াচ্ছি। পেশেন্ট অনেক সময় এইভাবে কিন্তু এত সুন্দর করে এরকম এক্সপ্রেশন করে যে আমার কাছে মনে হচ্ছে একটা ট্রেন ছুটে যাচ্ছে আর আমি সেই ট্রেনের পিছনে দৌড়াচ্ছি, আমি ট্রেনটা ধরতে পারছি না। এই ধরনের একটা অনুভূতি সবসময় কাজ করবে। ফিলিং লাইক টিড আপ অর অন এজ, আমার কাছে মনে হবে যে কেউ আমাকে শিকল দিয়ে, তালা চাবি দিয়ে বন্ধ করে রেখেছে, অথবা আমাকে একটা খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যে আমি এখন যে কোনো সময় খাদ থেকে পড়ে যেতে পারি। এখন মনে করো একটা মানুষকে যদি চেন দিয়ে বেঁধে রাখে, অথবা একটা মানুষকে একেবারে একটা খাদের কিনারে নিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, তার অনুভূতিটা কেমন হবে? একটা সবসময় একটা ভয় কাজ করবে, একটা মানে সবসময় একটা অ্যালার্টনেস তার ভিতরে কাজ করবে, যে আমি বোধহয় যে কোনো সময় আমি মরে যেতে পারি, আমার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে বিং ইজিলি ফ্যাটিক, খুব সহজেই সে দুর্বল হয়ে যাবে। সারাদিন মানে সে একটু কাজ করতে গেলেই সে দুর্বল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। যেমন হেঁটে এই ঘর থেকে ওই ঘরে গেছে, তার কাছে মনে হচ্ছে আমি অনেক দূর হেঁটে আসলাম। সে খুব ডেইলি যে রুটিন ওয়ার্ক, সে তো নিজের ঘরটা একটু গুছিয়েছে, ঘর গোছানোর পরেই তার কাছে মনে হচ্ছে আমি অনেক কাজ করলাম, আমি এখন একদম টায়ার্ড হয়ে গেলাম। এরকম একটা ইজিলি সে ফ্যাটিক হয়ে যাবে, তার আমার মনে হবে যে আমার হাত পা চলে না, এরকম একটা অনুভূতি হবে। ডিফিকাল্ট ইন কনসেন্ট্রেশন, কোনো কিছুর ভিতরেই তার মনোযোগ থাকবে না। হ্যাঁ, যে আমি পড়ালেখা করি ঠিকই, কিন্তু পড়ালেখার মধ্যে আমার মন বসাইতে আমি পারি না। অনেক সময় দেখা যায় যে আমি কাজ করছি, কিন্তু কোন কাজের পর কোন কাজ করতে হবে বা কি কাজ করলাম এটা আমার আর মনে থাকে না। কারণ কি? কারণ আমার কনসেন্ট্রেশন থাকে না। আমরা যারা মুসলিম খুব কমনলি ফেস করি, নামাজ পড়ার সময়
হ্যাঁ, দেখা যায় যে এক ওয়াক্ত মানে নামাজ আমি কয় রাকাত পড়লাম, ২ রাকাত বা ৩ রাকাত নামাজ পড়ার পরে আমার মনে নাই আমি কয় রাকাত নামাজ পড়লাম। অর্থাৎ আমার নামাজের মধ্যে কনসেনট্রেশন নাই। এখন যেকোনো একটা কাজের ভিতরে গেলে তার কনসেনট্রেশনটা নষ্ট হয়ে যাবে। ইরিটেবিলিটি, অনেক সময় কমপ্লেন করে পেশেন্টরা যে আমার সবসময় না মেজাজটা খুব খিটখিটে থাকে, আমার কিছু ভালো লাগে না। হ্যাঁ, পেশেন্টরা কিন্তু তোমাকে এসে বলবে না যে আমার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, তারা কিন্তু তোমাকে সিমটমটা বলবে। অনেক পেশেন্ট এসে শুধু এই একটা কমপ্লেনই করবে, তার হয়তো অন্য অনেকগুলো সিমটমই রয়েছে, সেগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু পেশেন্ট কিন্তু জানে না যে সেগুলো তার সিমটম এবং সেগুলো তাকে বলতে হবে। সে এসে তোমাকে একটাই কমপ্লেন বললো যে আমার সবসময় খুব অস্থির লাগে, অথবা এসে বলবে যে আমার সবসময় খুব মেজাজ খুব খিটখিটে থাকে, আমার একটুতেই বিরক্ত লাগে, আমার কোনো কিছু ভালো লাগে না। তখন তোমাকে আদার সিমটম গুলো খুঁজতে হবে যে অন্যগুলো তার ভিতরে আছে কিনা। মাসল টেনশন থাকবে, মাসল টেনশন কিন্তু পেশেন্ট এসে তোমাকে কমপ্লেন করবে না, তোমার তোমার দেখেই বুঝতে হবে। তোমার চেম্বারে যখন আসবে বা তোমার সামনে যখন পেশেন্ট আসবে, চেয়ারে বসতে বললে সে শক্ত হয়ে বসবে। আমরা পরীক্ষার হলে ভাইবা বোর্ডে যেভাবে বসি, মাসল টেনশন একটা কাজ করবে সবসময়, বা হাত পা কাঁপতে পারে মাসল টেনশনের কারণে, অনেক সময় ট্রেমর লাইক সিমটমও হতে পারে। স্লিপ ডিস্টারবেন্স হবে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে, এটা খুব কমনলি আমরা পাই। সেটা হচ্ছে পেশেন্ট অনেক সময় এসে শুধু এটুকুই কমপ্লেন করে যে আমার ঘুমের সমস্যা হয়, আমি ঘুমাইতে পারি না। আমরা ডিপ্রেশনের সময় বলেছিলাম স্লিপের ডিস্টারবেন্স, ডিপ্রেশনের স্লিপ ডিস্টারবেন্সটা কেমন হতো? ডিপ্রেশনের স্লিপ ডিস্টারবেন্সটা হতো যে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং হতো এবং ডিফিকাল্টি ফল স্লিপ এগেন, অর্থাৎ ঘুম তাড়াতাড়ি ভেঙে যাবে এবং আবার ঘুমাইতে তার কষ্ট হতো। কিন্তু এই অ্যাংজাইটি ডিসঅর্ডার স্লিপ ডিস্টারবেন্সটা হয় ডিফিকাল্ট ইন ইনিশিয়েশন অফ স্লিপ, অর্থাৎ রাতে বিছানায় ঘুমাইতে যাবে, রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার পরে দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে শুধু বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আর আসে না। বাট একবার যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু তার ঘুমটা আবার কমপ্লিটলি হয়। দেখা যাবে পেশেন্টরা সাধারণত কমপ্লেন করে যে আমি ১১টায় ঘুমাইতে যাই, আমার ঘুম আসতে আসতে রাত ২টা ৩টা বাজে, যেহেতু রাত ২টা ৩টার মধ্যে ঘুম আসে, এজন্য আমার সকালে আবার উঠতে গিয়ে ৯টা ১০টা বেজে যায়, বা সকাল ৯টা ১০টায় আমার উঠতে হয়, সকালবেলা আমি কোনোভাবেই উঠতে পারি না, অর্থাৎ তার কিন্তু স্লিপের ইনিশিয়েশনের প্রবলেম। আবার যাদের মনে করো সকালে উঠতেই হবে, যে একেবারে সকাল ৭টায় তাকে উঠতে হয় কারণ সকাল ৮টা থেকে অফিস, এখন দেখা যাবে সে এসে কমপ্লেন করবে যে আমি ১১টার দিকে ঘুমাইতে চাই, কিন্তু আমার ঘুমাইতে ঘুমাইতে রাত ২টা ৩টা বাজে, এরপরে সকালবেলা আমাকে ৭টার সময় উঠে অফিসে যেতে হয়, সারাদিন আমার ঘুম ঘুম ভাব থাকে চোখে, থাকবে। কারণ ৩টা থেকে যদি ঘুমাইতে যায়, সকাল ৭টায় উঠে মাত্র ৪ ঘন্টা ঘুম হলো, তার স্লিপের মানে প্রয়োজনটা তো মিটলো না, তার তো স্লিপ তো কমপ্লিট হলো না, তো সারাদিনই তার ভিতরে একটা ড্রাউজিনেস কাজ করবে। তো স্লিপ ডিস্টারবেন্সটা এরকম হতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডারে। জেনারেলাইজড ডিসঅর্ডারটা এটা একটা পারসিস্টেন্ট অ্যান্ড এক্সেসিভ অ্যাংজাইটি অ্যান্ড ওয়ারি অ্যাবাউট ভেরিয়াস ডোমেইনস ইন ফুল পারফরম্যান্স। আমরা এতক্ষণ যেটা পড়লাম যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের এই সিমটমগুলো, এগুলো ফিজিক্যাল সিমটম। কিন্তু এই অ্যাংজাইটিটা আসলে কি নিয়ে হয় পেশেন্টের? পেশেন্টের এই অ্যাংজাইটিটা আমরা অনেক সময় এটাকে বলি যে একটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে তার সকালে উঠে কাজ করতে হবে, সেটা নিয়ে তার অ্যাংজাইটি। সকালের কাজটা কোনো রকমে শেষ হয়ে গেল, আমাকে অফিসে যেতে হবে, এখন সেটা নিয়ে মানে অ্যাংজাইটি, হ্যাঁ আমি এখন অফিসে কিভাবে যাব? আবার অফিস পর্যন্ত আমি চলে গেলাম, হ্যাঁ অফিস আমার অনেক কাজ জমে আছে, এত কাজ আমি কিভাবে শেষ করবো? এটা নিয়ে আবার তার মধ্যে একটা অস্থিরতা শুরু হলো, এটা নিয়ে তার মধ্যে আবার অফিসের কাজ দেখলেই তার ভিতরে একটা এই বমি বমি ভাব শুরু হলো, অফিসের কাজ দেখলেই তার মাথা ব্যথা শুরু হলো। তারপরে কোনো রকমে সে অফিসের কাজটা শেষ করলো, এরপরে তার অ্যাংজাইটি শুরু হলো, এখন আমি বাসায় কিভাবে যাব? আমি কি গাড়ি পাবো কি পাবো না? আমি রিক্সাওয়ালা ভাড়া কত নিবে? রিক্সা পাবো কি পাবো না? নাকি পায়ে হেঁটে যেতে হবে? পায়ে হেঁটে এত দূর রাস্তা আমি কিভাবে যাব? এই নিয়ে তার একটা অ্যাংজাইটি শুরু হলো। বাসায় চলে আসলো, বাসায় আসলে তার আবার অ্যাংজাইটি শুরু হবে যে হ্যাঁ বাসায় তো চলে আসলাম, এখন আবার আমার রাতে ঘুম হবে কিনা? এই ঘুমাতে গেলে তো আমার প্রতিদিন ঘুম আসে না, এখন আমি ঘুমাতে পারবো কিনা? এটা নিয়ে আবার তার অ্যাংজাইটি শুরু হবে। অর্থাৎ সবসময় কোনো না কোনো একটা বিষয় নিয়ে তার মনের ভিতরে অ্যাংজাইটি কাজ করবে, কিন্তু কোনো স্পেসিফিক বিষয় কিন্তু না। যেটা আমরা স্পেসিফিক ফোবিয়া, সেপারেশন অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়াতে দেখেছি, একটা স্পেসিফিক সিচুয়েশন বা নির্দিষ্ট একটা অবস্থায় কিন্তু তার অ্যাংজাইটিটা ছিল। ইভেন আগোরা ফোবিয়া তো আমরা দেখেছি ২ বা তার বেশি যে ক্ষেত্রগুলো নিয়ে তার অ্যাংজাইটি হয়, যে টপিকগুলো নিয়ে তার অ্যাংজাইটি হয়, সেই টপিকগুলো কিন্তু বা অ্যাংজাইটির সাবজেক্টগুলো কিন্তু, সিচুয়েশনগুলো কিন্তু মোটামুটি ফিক্সড, অনেকগুলো হতে পারে, কিন্তু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে কোনো স্পেসিফিক কিন্তু কোনো সিচুয়েশন নাই। যখন যেটা সামনে আসে তখন সেটা নিয়েই তার ভিতরে একটা অ্যাংজাইটি এবং ফিয়ার কাজ করে, এবং যে কারণে তার কি হয়, তার স্কুলের কাজ বা অফিসের কাজ, স্কুল পারফরমেন্স, এগুলো বিভিন্ন ধরনের জায়গা নিয়ে যেহেতু তার এই অ্যাংজাইটি হয়, সব জায়গাতেই কিন্তু আস্তে আস্তে তার পারফরমেন্স ডিটোরিয়েট করে। অ্যান্ড ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ওয়ারি,
পেশেন্ট কিন্তু বুঝে যে আমার এই চিন্তাটা আসলে অমূলক, আমার এই চিন্তা করার কোনো কারণ নেই, আমি কিন্তু তারপরেও নিজেকে চিন্তা থেকে সে কোনোভাবেই মুক্ত করতে পারবে না। যেমন অফিসে গেলেই আমার মনে হয় যে আমার তো টেবিলের সামনে অনেক ফাইল পড়ে আছে। কোনো একটা ডক্টর অফিসে গেল, দেখলো যে তার ওপিডির সামনে 10 জন রোগী বসে আছে। হায় হায়, এতগুলো রোগী আমি কিভাবে দেখে শেষ করবো? সে কিন্তু প্রতিদিনই এর চেয়ে বেশি রোগী দেখে, সেটা কিন্তু সে জানে। এবং সে কিন্তু বুঝে যে আমি প্রতিদিন প্রায় 30-40টা পেশেন্ট দেখি, তো 10টা পেশেন্ট আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও এই 10টা পেশেন্ট আমি কখন শেষ করব, কিভাবে শেষ করব, এটা নিয়ে যে তার যে এই যে একটা একটা ওরি একটা কাজ করে, একটা ভয় কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে, এটা কিন্তু সে কোনোভাবেই এখান থেকে সে মুক্ত করতে নিজেকে পারে না সহজে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা সেই যে কোশ্চেনটা, হ্যাঁ, যেটা আমরা ডিপ্রেশনের জন্য করেছিলাম, যে দিনের বেশিরভাগ সময় আপনার মন কেমন লাগে, এই প্রশ্নটা যদি আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টদেরকে করি, যে দিনের বেশিরভাগ সময় আপনার মন কেমন লাগে, তাহলে পেশেন্ট কিন্তু আমাকে উত্তর দেবে যে বেশিরভাগ সময় আমার মনের মধ্যে খুব অস্থির লাগে, আমি কোথায় গেলে শান্তি পাবো আমি বুঝতে পারি না। হ্যাঁ, যে ডিপ্রেশনে হতো, ডিপ্রেশনে পেশেন্ট আমাদেরকে বলতো যে দিনের বেশিরভাগ সময় আমার মন খুব খারাপ লাগে, আমার মনের মধ্যে অশান্তি লাগে, আমার মনটা খারাপ লাগে, ভালো লাগে না। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারে বলবে দিনের বেশিরভাগ সময় আমার মনের মধ্যে অস্থির লাগে এবং অসম্ভব দুশ্চিন্তা হয়, এই ধরনের কথা বলবে। আচ্ছা, এরপরের যে অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটা হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারে কি হয়? প্যানিক ডিসঅর্ডারে রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাকটা কি আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাক। তারপরে কি হয়? ওয়ান অ্যাটাক ফলোড বাই 1 মান্থ অর মোর অফ ওয়ান অর বোথ অফ দ্য ফলোইং। একটা অ্যাটাক হওয়ার পরে পরবর্তী 1 মাসের ভিতরে তার এই যে কোনো দুইটা বা যে দুইটার যে কোনো একটা অথবা দুইটাই লক্ষণ থাকতে পারে। কি? পারসিস্টেন্ট কনসার্ন অর ওয়ারি অ্যাবাউট অ্যাডিশনাল প্যানিক অ্যাটাক। একটা অ্যাটাক হওয়ার পরে আমার সবসময় মনের ভিতরে ভয় কাজ করে যে আরেকটা প্যানিক অ্যাটাক বোধহয় যে কোনো সময় আমার হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে a significant maladaptive change in behavior related to the attack. Maladaptive behavior মানে কি? কি কি maladaptive behavior হতে পারে? যেমন behaviors designed to avoid having panic attack. কোনো কারণে একবার আমার প্যানিক অ্যাটাক হলো, প্যানিক অ্যাটাক হওয়ার পরে, প্যানিক অ্যাটাক কিন্তু শুধুমাত্র প্যানিক ডিসঅর্ডার না, অনেক কারণেই হতে পারে। হ্যাঁ, তার ভিতরে প্যানিক ডিসঅর্ডারটা আমরা তখনই বলবো যখন প্যানিক অ্যাটাক একবার হওয়ার পরে পরবর্তী 1 মাস তার মনের ভিতরে সবসময় ভয় কাজ করবে যে আমার বোধহয় আরেকটা প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। এবং অথবা এভাবেও হতে পারে যে আরেকটা প্যানিক অ্যাটাক যদি আমার হয়, এই ভয়ে দেখা যায় যে গতবারে অফিসে গিয়ে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, এখন আর আমি অফিসে যেতে চাই না, আমার একটা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার আমার মধ্যে কাজ করে, বা অফিসে গেলেও আমি সাথে করে একজন আমার এক বন্ধুকে বা আমার পরিবারের কাউকে আমি অফিসে নিয়ে গিয়ে বসিয়ে রাখি, যদি থাক, আমার যদি আবার প্যানিক অ্যাটাক হয় তাহলে আমাকে কে হেল্প করবে। অথবা আমার বাজারে গিয়ে একবার এরকম প্যানিক অ্যাটাক হয়েছিল, সুতরাং আমি এখন থেকে আর বাজারে যাই না, বাজারে গেলেও আমি সাথে আরেকজন বা দুইজন মানুষ নিয়ে যাই যদি আমার প্যানিক অ্যাটাক হয়। তো এই যে একটা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার সবসময় আমার ভিতরে কাজ করবে, বা একটা সবসময় ভয় আমার ভিতরে কাজ করবে, এবং 1 মাস বা তার বেশি সময়, তখন আমরা এটাকে বলছি প্যানিক ডিসঅর্ডার। এখন প্যানিক অ্যাটাকটা কি? প্যানিক অ্যাটাক হলো, প্যানিক অ্যাটাক ইজ অ্যান অ্যাব্রাপ্ট সার্চ অফ ইন্টেন্স ফিয়ার, abrupt surge of intense fear or discomfort that reaches a peak within minutes. অর্থাৎ হঠাৎ করে একটা অযাচিত, হঠাৎ করে এমন একটা ভয় হবে, abrupt surge হবে, সার্জ মানে একদম হঠাৎ করে বেড়ে যাওয়া, পিকে চলে যাওয়া, প্রচন্ড রকমের ভয় হবে এবং ডিসকমফোর্ট তৈরি হবে, অশান্তি তৈরি হবে, অস্বস্তি তৈরি হবে, এবং ইট রিচেস এ পিক উইদিন মিনিট, এবং কয়েক মিনিটের ভিতরে, 1-2 মিনিটের ভিতরে দেখা যাবে একটু আগে আমি 2 মিনিট আগে আমি খুব ভালো ছিলাম, হঠাৎ করে 2 মিনিটের মধ্যে মনে হচ্ছে যে আমি প্রচন্ড ভয় পাচ্ছি, আমি আর বাঁচবো না, আমি এখনই মরে যেতে। হ্যাঁ, অ্যান্ড ডিউরিং হুইচ 4 or more of the following symptoms occurs। আমরা এখন দেখবো যে কি কি সিমটমস এই সময়টার ভিতরে হইতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা মানে সাডেন ফেয়ার হবে, এবং সেই ফেয়ারটা খুব ইন্টেন্স হবে, অ্যাব্রাপ্ট সার্জ হবে ফেয়ারে। হ্যাঁ, এবং এর সাথে আর কি কি থাকতে পারে? প্যালপিটেশন বা পাউন্ডিং হার্ট অর অ্যাক্সিলারেটেড হার্ট রেট, আমার বুক ধড়ফড় করবে। সহজ বাংলা কথা, আমাদের পেশেন্ট এসে কমপ্লেন করে যে আমার হঠাৎ করে প্রচন্ড বুক ধড়ফড় শুরু হয় এবং শরীর ঘামতে থাকে। হ্যাঁ, হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়, পুরো শরীর ঘেমে একেবারে মনে হচ্ছে যে আমি গোসল করে ফেলেছি হঠাৎ করে, উইদাউট এনি রিজন। অ্যান্ড ট্রেমলিং অর শেকিং, আমার হাত পা কাঁপতে থাকে, পুরো শরীর থরথর করে আমার কাঁপছে, এরকম একটা অনুভূতি। সেন্সেশন অফ শর্টনেস অফ
ব্রিথ অর স্মোদারিং, অর্থাৎ আমি মনে হচ্ছে যে আমি আর শ্বাস নিতে পারছি না, আমার মনে হচ্ছে বুকের ভিতরে একদম পাথর চেপে দিয়েছে কোনোভাবে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, ফিলিং অফ চোকিং, মনে হচ্ছে যে আমার গলা কেউ চেপে ধরে রেখেছে, আমার পক্ষে শ্বাস নেওয়া আর সম্ভব হচ্ছে না। চেস্ট পেইন আর ডিসকমফোর্ট, বুকের ভিতরে একদম মানে ধকধক করতে করতে বুকটা চাপ দিয়ে ধরে আছে, বুকের ভিতরে প্রচন্ড অশান্তি, শরীর ঘামছে, মানে দেখে মনে হয় যে লোকটা এখনই বোধহয় মরে যাবে। নশিয়া আর অ্যাবডোমিনাল স্ট্রেস হতে পারে, এই সময় পেটের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে, বমি বমি ভাব লাগে। তারপরে ফিলিং ডিজিনেস এন্ড হেডেক অর ফেইন্ট, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট পড়েও যেতে পারে, অজ্ঞানও হয়ে যেতে পারে। আর কি হয়, চিলস অর হিট সেন্সেশন, মনে হচ্ছে যে এই কথাটি বললাম যে শরীর একেবারে মনে হচ্ছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। আবার হিট সেন্সেশন, মনে হচ্ছে আমার মাথা মুখ চোখ পুরো একদম গরম হয়ে যাচ্ছে, আমার শরীর দিয়ে আগুন বের হবে হঠাৎ করে। আরেকটা কি প্যারাস্থেসিয়া, অর্থাৎ নামনেস তৈরি হবে, আমার মনে হচ্ছে যে আমার কোনো অনুভূতি নেই এই সময়টায়, আমাকে যদি কেউ কেটেও ফেলে আমি মনে হয় বুঝতে পারবো না, ভাই একদম জীবন্ত লাশের মতো হয়ে যায়। ডিরিয়ালাইজেশন এন্ড ডিপার্সোনালাইজেশন, ডিরিয়ালাইজেশন মানেটা যে আমি রিয়ালিটির মধ্যে আর নাই, আমি মনে হচ্ছে যে আমার চারপাশের যে জগৎটা এটা আসলে বাস্তব জগৎ না, আমি অন্য কোনো জগতে চলে গেছি, আমার আত্মাটা বোধহয় বের হয়ে গেছে। এবং ডিপার্সোনালাইজেশন, যে আমি আর আমার মধ্যে নাই, সহজ কথা যে 3 মিনিট আগের যে মানুষটা, সেই মানুষটা আসলে আমি আর এখন এই ধরনের অনুভূতি হবেন। ফিয়ার অফ লসিং কন্ট্রোল অফ গোয়িং ক্রেজি, মানে আমার কাছে মনে হবে যে আমি নিজেকে আর এখন কন্ট্রোল রাখতে পারবো না, আমি একদম পুরা উন্মাদ হয়ে যাবো, আমি পুরা বদ্ধ পাগল হয়ে যাবো, আমার পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। ফিয়ার অফ ডাইং, যে আমি এখনই মরে যাব, আমার কাছে অনুভূতিটা হবে যে আমার আয়ু শেষ, আজরাইল চলে এসেছে, আমাকে এখনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমার প্রচন্ড বুক ধরপড় করছে, আমার শরীরে অনেক ঘাম হচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথবা মাথা দিয়ে আগুন বের হচ্ছে, শরীরে কোনো অনুভূতি নাই, আমার শ্বাস নিতে পারছি না, আমি আমার দম বন্ধ হয়ে আসছে, বুকের উপরে পাথর চেপে রেখেছে, মানে সবকিছু মিলিয়ে একটা খুবই বাজে একটা সিচুয়েশন, খুবই ভয়াবহ একটা সিচুয়েশন, এবং এটা উইদিন মিনিট। এবং এটা কিন্তু কোনো মানে প্রভোকেটিং কোনো স্টিমুলাস থাকতেও পারে, আবার উইদাউট এনি রিজনও কিন্তু এটা হতে পারে। এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। এখন ম্যানেজমেন্ট কি অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ম্যানেজমেন্টের ক্ষেত্রেই নন ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা নিয়ে আলোচনা করি। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে প্রথম যে জিনিসটি আসবে সেটি হচ্ছে অ্যাকশন অ্যাবাউট দ্য ডিজিজ এন্ড ট্রিটমেন্ট। এই যে একটা প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট কাছে আসলো, অথবা এই যে সেপারেশন অ্যাংজাইটি, যে বাচ্চাকে মা কোনোভাবেই স্কুলে পাঠাইতে পারছে না, হ্যাঁ, কিংবা আমার হাজবেন্ড কোনোখানে গেলে আমার রাতে আমি যেতে পারি না, তারপরে হচ্ছে গিয়ে এই যে আমি কারোর সাথে মিশতে পারি না, আমি কোনো অনুষ্ঠানে যেতে পারি না, কোনো বিয়ে দেওয়া থাকলেই আমার পরের আগের দিন থেকেই আমার অশান্তি শুরু হয়ে আচ্ছা, কানেকশনের একটু সম্ভবত, এই জন্য আমরা একটু বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে প্রথমেই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, যে কথাটা আমরা বলছিলাম যে নন ফার্মাকোলজিক্যাল মধ্যে যখন পেশেন্ট আমাদের কাছে আসছে, তাকে কিন্তু প্রথমে আমাদেরকে তার এক্সপ্লেইন করতে হবে যে আপনি যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসেছেন সে সমস্যাটা আসলে এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং এটা হচ্ছে এই ধরনের একটা অ্যাংজাইটি। এটা আমাদের আগে পেশেন্টকে এক্সপ্লেইন করতে হবে। পেশেন্টকে এক্সপ্লেইন করার পর তাকে রিঅ্যাসিওর করতে হবে যে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার যে সমস্যাটা, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা নিয়ে আমরা ইয়ে করতে পারি,
ট্রিটমেন্ট করতে পারি, বা এটা নিয়ে আমরা ট্রিটমেন্ট করলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন, এরকম একটা অ্যাসুরেন্স তাকে আমার দিতে হবে। এরপরে আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে পারি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এটা একটা খুবই একটা এক ধরনের সাইকোথেরাপি, এবং অনেকগুলো কম্পোনেন্ট এবং অনেকগুলো স্টেপস এর ভিতরে আছে। এত ডিটেলে তোমাদের জানানোর দরকার নেই। আমি তো শুরুতে বলা উচিত ছিল আমার যে আমার যে এই যে লেকচারগুলো, এগুলো কিন্তু আসলে এমবিবিএস স্টুডেন্টদের জন্য। দিস লেকচারস আর নট ফর পোস্ট গ্রেড স্টুডেন্ট, ওকে? তো এমবিবিএস লেভেলে তোমার ডিটেল কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এত কিছু জানতে হবে না, শুধুমাত্র জানো যে এইখানে এই যে অ্যাংজাইটি যে হয় পেশেন্টের একটা পারসিপশন হয়, যে আমরা পড়েছিলাম অ্যাংজাইটির ক্ষেত্রে যে পেশেন্ট একটা থ্রেট পারসিভ করে কোনো একটা সিচুয়েশনে, যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। তো তার এই যে কগনিশনটা ওই সিচুয়েশন নিয়ে, এই কগনিশনটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, এবং ওই কগনিশনে চেঞ্জ করার সাথে সাথে ওই ধরনের সিচুয়েশনে পড়লে পেশেন্টের বিহেভিয়ার কি হওয়া উচিত, বা কি করলে সে অ্যাংজাইটি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা কাজ করি এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে। এছাড়া আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে রিল্যাক্সেশন থেরাপি। এই রিল্যাক্সেশন থেরাপিটা আমরা সাধারণত দুইভাবে দিই। একটা হচ্ছে গিয়ে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে করতে পারি, আর একটা হলো ইমাজিনেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো ইমাজিনেশনের মাধ্যমে করার চেয়ে আমরা আমাদের মানুষজনকে নিয়ে আমরা বেশি ডিল করি, আমাদের সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে যে পেশেন্টগুলোকে আমরা বেশি পাই, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন থেরাপিটা আমার কাছে পার্সোনালি মনে হয় একটু বেশি ইফেক্টিভ। তো রিল্যাক্সেশন থেরাপিটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো, বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ নিয়ে। এটা নিয়ে আমরা আরেকটু পরে আরেকটু ডিটেল আমি তোমাদেরকে ইনফরমেশন দিব। আরেকটা সাইকোথেরাপি আমরা ইউজ করি প্রসিডিউর, সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি। এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন অর্থাৎ যে স্পেসিফিক সিচুয়েশনে পেশেন্টের অ্যাংজাইটি হয়, সেই স্পেসিফিক সিচুয়েশনে পেশেন্টকে আমরা এটাকে বলি যে একটা গ্রেডেড এক্সপোজার। মনে করো যে কোনো এক মানুষের হাইটে ফোবিয়া আছে, উঁচু জায়গায় উঠলেই সে ভয় পায়। এখন তাহলে প্রথম দিনে আমরা তাকে একটা উঁচু জায়গায় নিয়ে আমরা প্রথম দিনে উঁচু জায়গায় নিব না। আমরা প্রথম দিন তাকে বলবো যে আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি একটা উঁচু জায়গার মধ্যে বসে আছেন। তাহলে চোখ বন্ধ করে যখন সে কল্পনা করবে আমি একটা উঁচু জায়গায় বসে আছি, একটু পরে তার ভিতরে অনেক ভয় লাগা, অস্থির লাগা শুরু হবে, অ্যাংজাইটি কাজ করা শুরু হবে, তখন সে আবার চোখ খুলবে। চোখ খোলার পরে সে একটু রিল্যাক্সেশন আবার করে নিল। রিল্যাক্সেশন করার পরে ওই দিনের মতো শেষ। পরের দিন আবার একটু চোখ বন্ধ করে সে চিন্তা করবে যে আমি উঁচু জায়গায়, উঁচু একটা জায়গায় বসে আছি। এভাবে চোখ বন্ধ করে উঁচু জায়গায় বসে আছে এটা চিন্তা করতে করতে একটা সময় গিয়ে দেখা যাবে চোখ বন্ধ করে চিন্তা করলে তার আর কোনো সমস্যা হয় না। তখন আমরা তাকে বলবো যে এবার আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনি উঁচু জায়গাটায় একদম খাদের কিনারে এসে দাঁড়িয়ে আছেন, যে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। তখন সে চোখ বন্ধ করে এটা চিন্তা করলেও দেখা যাবে যে তার মনের ভিতরে একসময় ভয় কাজ করছিল, এখন আর ভয় কাজ করে না। তারপরে আমরা তাকে বলবো যে তাহলে এখন আপনি আসেন আমার সাথে একটু উঁচু জায়গায় চলেন। প্রথমে আমরা তাকে হয়তো বা ফার্স্ট ফ্লোরে নিব, তারপরে হয়তো বা সেকেন্ড ফ্লোরে নেব, তারপরে হয়তো থার্ড ফ্লোরে নেব। এইভাবে ধীরে ধীরে তার হাইট বাড়াইতে থাকবে এবং তার অ্যাংজাইটি হবে। তার অ্যাংজাইটি হলে তখন আমরা তাকে এই যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব, তখন তাকে রিল্যাক্সেশন করতে বলবো। করলে একটা সময় গিয়ে দেখা গেল এই লোকটা, যে লোকটা আগে সেকেন্ড ফ্লোরে উঠলেই ভয় পেত, সেই লোকটা এখন 12th ফ্লোর বা 14th ফ্লোরে উঠলেও আর ভয় পাচ্ছে না। তখন আমরা তাকে বলবো যে এখন আপনি আসেন এই 14 তলার উপরে উঠে বা 15 তলার উপরে উঠে আপনি বারান্দার দিয়ে নিচের দিকে দেখেন। দেখা যাবে 14 তলা বা 15 তলা বারান্দার দিকে নিচে তো দেখা করার কথা, সে বারান্দার কাছে গেলেই সে ভয় পাবে। তারপরে আবার তাকে এরকম রিল্যাক্সেশন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিলে আবার তার এই অ্যাংজাইটিটা কমবে, এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে সে 15 তলার ছাদে উঠে নিচের দিকে দেখতে পাচ্ছে, তার আর কোনো সমস্যা হচ্ছে না। এভাবে এটাকে আমরা বলি এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন থেরাপি। আর ফার্মাকোলজিক্যাল থেরাপির ভিতরে কি? ফার্মাকোলজিক্যাল থেরাপির ভিতরে আমরা যেটি দেই সেটি হচ্ছে অ্যাংজিওলাইটিক। হ্যাঁ, এক কথায় তোমাদেরকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডারস, তাহলে এক কথায় প্রথমে বলবা অ্যাংজিওলাইটিক্স। এখন প্রশ্ন হতে পারে অ্যাংজিওলাইটিক্স কি কি আছে। প্রথম যেটি সেটি হচ্ছে লো ডোজ অ্যান্টিডিপ্রেসেন্ট। আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট পড়েছিলাম, যে কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট এটা যদি লো ডোজে দেওয়া হয় তাহলে এটা অ্যাংজিওলাইটিক হিসেবে কাজ করে। যেমন আমরা মির্টাজাপিন পড়েছিলাম, মির্টাজাপিনের ডোজ ছিল 15 to 45 মিলিগ্রাম। এটা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজ। যদি আমরা 15 মিলিগ্রামের নিচে দিই তাহলে এটা অ্যাংজিওলাইটিক হিসেবে কাজ করবে। তারপরে যেমন ধরো আমরা পড়েছিলাম যে অ্যামিটিপটালিন। অ্যামিটিপটালিন হলো 75 মিলিগ্রাম। অ্যামিটিপটালিন বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো, অ্যামিটিপটালিনের ক্ষেত্রে 75 মিলিগ্রাম থেকে এটা হচ্ছে কেউ বলে 225 অথবা 200 মিলিগ্রাম। তো
এই পর্যন্ত যদি আমরা দিই তাহলে এটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু যদি আমি 75 মিলিগ্রামের নিচে দিই, 50 মিলিগ্রাম দেই বা 25 মিলিগ্রাম দেই, তাহলে এটা অ্যাংজিওলাইটিক হিসেবে কাজ করবে, অর্থাৎ লো ডোজ অ্যান্টি ডিপ্রেসেন্ট। সেকেন্ড অ্যাংজিওলাইটিক হিসেবে কাজ করে সেটি হচ্ছে বেনজোডায়াজেপাইনস। ওকে, বেনজোডায়াজেপাইনস গুলো কিন্তু sedative hypnotic হিসেবে কাজ করে। Hypnotics are the drugs which induce the sleep and sedatives are the drug which reduce anxiety. তাহলে বেনজোডায়াজেপাইনস গুলো কিন্তু একই সাথে আমার অ্যাংজাইটিও রিডিউস করে আবার স্লিপও ইনডিউস করে। সো বেনজোডায়াজেপাইনস গুলো আমরা অ্যাংজিওলাইটিক হিসেবে ইউজ করি, বাট মাইন্ড ইট, এটা পরে আমরা আলোচনা করবো আবার। বেনজোডায়াজেপাইনস কিন্তু কখনোই এক নাগারে 3 সপ্তাহ বেশি ইউজ করা ঠিক না, তাহলে যেটি হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। আরেকটা অ্যাংজিওলাইটিক আমরা কমনলি ইউজ করি সেটা হচ্ছে বিটা ব্লকার। এই যে অ্যাংজাইটির যে সিমটমস গুলো হয়, ট্রেমর হয়, প্যালপিটেশন হয়, তারপরে হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে, বিটা ব্লকারের এই সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য আমরা বিটা ব্লকারও দিতে পারি। এটাও করে অ্যাংজাইটির সিমটম অনেকটা কমে। আর এই যে যে কথাটি আমরা বলছিলাম যে রিল্যাক্সেশন থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, এটি আসলে এখানে আমরা দেখালাম না, কিন্তু তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে, যদি দেখতে চাও রিল্যাক্সেশন থেরাপি, এবং আমি বলবো নট অনলি ইন্টারেস্ট, তোমাদের সবারই এটা দেখা উচিত। কারণ আমরা যারা মেডিকেল স্টুডেন্টদের কিন্তু অবশ্যই অবশ্যই অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয় এবং অ্যাংজাইটি সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে হয়। পরীক্ষার আগে হতে পারে, ইন্টারভিউর আগে হতে পারে, ভাইবার আগে হতে পারে, হ্যাঁ, বা যে কোনো সময় ওয়ার্ডে কাজ করতে গেলে হতে পারে। একটা মেডিকেল স্টুডেন্টসের অ্যাংজাইটির কিন্তু কোনো শেষ নেই। তো কাজেই শুধুমাত্র যে পেশেন্টদেরকেই এটা শেখাইতে হবে নট দ্যাট, তোমরা নিজেরাও যদি এটা শিখে নাও, বিভিন্ন অ্যাংশাস সিচুয়েশনে তুমি নিজেও কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো এবং এর জন্য কিন্তু বেশ ভালো ফল পেতে পারো। ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, তুমি জাস্ট ইউটিউবের সার্চ বাটনে গিয়ে, সার্চ ট্যাবে গিয়ে এই রিল্যাক্সেশন থেরাপি শাহরিয়ার ফারুক এটা লিখে যদি সার্চ দাও, দেখো প্রথমেই এই ভিডিওটা চলে আসবে, একটা ভিডিও চলে আসবে। এই ভিডিওটা তোমরা সময় থাকলে বা কারো ইন্টারেস্ট থাকলে একটু দেখে নাও। সময় ইন্টারেস্ট না, আমি সাজেস্ট করবো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমার এই রিল্যাক্সেশন টেকনিকটা জানা উচিত তোমার নিজের ভালোর জন্য। ওকে, তাহলে সরি ফর দ্য ইন্টারাপশন, আমাদের মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল, আমার এখানে সম্ভবত ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো আজকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারস এবং ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করলাম। এর পরের দিনে আমরা আলোচনা করব অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, এটা নিয়ে আমরা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।